হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটুখানি পড়াশোনা। আমরা আজকে দেখব তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের 2025-এ যতদূর অবধি পড়বে পরিবেশ ও বিজ্ঞানের ততদূর। তো আমরা দেখেছি প্রথমে তোমাদের আছে 2.3 রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে আজকে আমরা ভালো করে জানবো। যারা চ্যানেলে নতুন আছো, যারা রেগুলার পড়া করতে চাও, যাদের কোনো অসুবিধা আছে ইউটিউব দেখে পড়াশোনা করতে চাও, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, কারণ এই চ্যানেলে তোমাদের জন্য প্রত্যেকটা পেজের পড়া কিন্তু নিয়ে আসা হয়। আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস কথা বলে ক্লাস করবে, তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও আর ভিডিওটা শেষ অবধি দেখবে, কারণ পড়াশোনার বিষয়ে একটু সময় লাগতে পারে, কিন্তু ধৈর্য ধরে না দেখলে পুরো জ্ঞান আসবে না, সম্পূর্ণ শিক্ষা লাভও করা যাবে না। আর যদি শেষে ভালো লাগে, যদি তোমার পছন্দ হয় বিষয়টা পড়ানো ঠিক আছে, তাহলে একটা লাইক করে দেবে। চলো, আর বন্ধু বান্ধবদেরকে বলে দেবে, কারণ তুমি একাই শিখলে হবে না, সবাইকে শেখানোর ব্যাপার আছে, সবাইকে শেয়ার করবে ব্যাপারগুলো। তো আজকে আমরা আলোচনা করব রাসায়নিক বিক্রিয়া, কেমিক্যাল রিয়াকশান। তো রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? আমরা দেখেছি একটা বড় মাটির ঢিলা ছিল, সেই ঢিলাটা গলে গিয়ে একডাল কাদা হয়ে গেল। এইটাকে আবার শুকিয়ে নিলে আবার দেখা যাবে একটা ডালা করা যাবে বা একটা ঢিল করা যাবে। কিন্তু আমরা যদি একটা মুড়ির চালকে ভেজে নিই বা একটা ভাত রান্না করি, সেই চালে কিন্তু আর গাছ বেরাবে না। তাহলে এই যে পার্মানেন্ট একটা পরিবর্তন হয়ে গেল, এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এবার এই বিক্রিয়ায় অনেকগুলো জিনিস লাগে। কি কি লাগে? বিক্রিয়ায় বিক্রিয়ক লাগে, মানে যারা দুজনে বিক্রিয়া করবে, যে সমস্ত জিনিসগুলো পরস্পর একে অপরের সঙ্গে মিলে গিয়ে নতুন পদার্থ তৈরি করবে, সেই সব জিনিসগুলো লাগে, তাকে বলা হয় বিক্রিয়ক। যেমন জল, আমরা যদি জলটাকে ভালো করে লক্ষ্য করি, তাহলে এতে থাকে হাইড্রোজেন আর অক্সিজেন। এতে কি থাকে? হাইড্রোজেন আর অক্সিজেন। তাহলে হাইড্রোজেন হচ্ছে কি? হাইড্রোজেন কি বলতো? নিজে জ্বলে, দাহ্য। আর অক্সিজেন কি বলো? নিজে জ্বলে না, জ্বলতে সাহায্য করে। এই দুটো জিনিস যুক্ত হয়ে একদম জল হলো, যা আগুনকে নিভিয়ে দিতে সাহায্য করে। এটা আগুনের সহায়ক, এটা আগুনের সহায়ক, কিন্তু এমন একটা পদার্থ তৈরি হয় যেটা আগুনকে নিভিয়ে দিতে সাহায্য করে, এটা হচ্ছে জল। এই যে প্রক্রিয়াটা, দুটো জিনিস লাগছে, হাইড্রোজেন আর অক্সিজেন, সঙ্গে কিছু তাপ, এইগুলোকে বলা হয় বিক্রিয়ক। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থদের বলে বিক্রিয়ক। রাসায়নিক বিক্রিয়া ঘটতে হলে বিক্রিয়কদের মিশতে দিতেই হবে। তাহলে আমি একটা প্যাকেটে যদি হাইড্রোজেন রাখি আর একটা প্যাকেটে অক্সিজেন রাখি, এরা কোনোদিনই বিক্রিয়া করতে হবে না, এখান দিয়ে এটাকে মিশতে দিতে হবে। শুধু মিশতে দিলেই কি সবসময় বিক্রিয়া ঘটা শুরু হয়? না। দেখো নিচের ঘটনাগুলো দেখলে আরও পরিষ্কার হয়ে যাবে। কেরোসিন বা কয়লা পুড়তে অক্সিজেন চাই, কিন্তু খোলা বাতাসে তো প্রচুর অক্সিজেন থাকে। তাহলে কেন কয়লা পুড়ে না? কেন কেরোসিন জ্বলে ওঠে না? তার কারণগুলো আমরা এখানে পর্যালোচনা করব। তাহলে কোনো কোনো বিক্রিয়ার জন্য তাপের প্রয়োজন হয়, কোনো কোনো বিক্রিয়ায় চাপের প্রয়োজন হয়, কোনো কোনো বিক্রিয়ায় আবার ঠান্ডারও প্রয়োজন হয়, আবার কোনো কোনো বিক্রিয়ায় আবার অনুঘটকের প্রয়োজন হয়। সবগুলোই আমরা আলোচনা করবো আজকে। যথেষ্ট জল, হাওয়ার কার্বন ডাইঅক্সাইড, মাটির খনিজ সব পেলেও একটা টবের গাছ অন্ধকারে খাদ্য তৈরি করতে পারে না। তাহলে এর জন্য এই যে এখানে ধরো জল, কার্বন ডাইঅক্সাইড আর মাটির খনিজ, এইগুলো মিশিয়ে আমরা জানি খাবার তৈরি হয়, কিন্তু একটা জিনিস লাগে যেটা বিক্রিয়াতে অংশগ্রহণ করে না, কিন্তু বিক্রিয়াটাকে ত্বরান্বিত করে, জোরে করে, আস্তে করে, সেটা হচ্ছে সূর্যের তাপ। ঠিক একইভাবে দেখো, খেলনা বন্দুকের ক্যাপটি রেখে দিলেই ফেটে যায় না, জোরে আঘাত করতে হয়। এবার তোমরা বুঝতে পারছো যে শুধু দুটো জিনিসকে মিশালেই বিক্রিয়া করে না, বিক্রিয়া হয় না। কোথাও গরম করতে হয় বা আগুন জ্বালাতে হয়, কোথাও আবার আলো চাই, কোথাও বেশি চাপ দিতে হয়, কোথাও দ্রাবকও দরকার, গুলে দিতে হয়, কোথাও আবার তাপ। উপযুক্ত উষ্ণতা না থাকায় অনেক রাসায়নিক বিক্রিয়া শুরুই হতে পারে না। যেমন যে কোনো জ্বালানি পোড়াতে হলে তাই যথেষ্ট অক্সিজেন থাকলেও হবে না, উষ্ণতা বাড়াতে হবে। তাহলে একটা যদি এখানে আমরা দেশলাই কাঠি বা কয়লা রেখে দিই, এটাকে আমরা যদি বাতাসের সঙ্গে অক্সিজেনের সঙ্গে রাখি, তো কয়লাটা জ্বলবে না, কিন্তু কয়লাটাকে একটু জ্বলিয়ে ছেড়ে দাও,
এখানে অনেক তাপ দিয়ে দাও, এখান থেকে যদি আমরা তাপ দিয়ে দিই তাহলে কি হবে, কয়লার টুকরোটা জ্বলে যাবে, তখন আর নিভবে না, তখন কিন্তু জ্বলতেই থাকবে আর কার্বন ডাইঅক্সাইড আর শক্তি উৎপন্ন করতে থাকবে। পরীক্ষা দেখো, জলযুক্ত কিউপ্রিক নাইট্রেটের বিয়োজন বিক্রিয়ার উপর তাপের প্রভাব। কিউপ্রিক নাইট্রেট নিলাম, দুটো টেস্ট টিউবে জলযুক্ত কিউপ্রিক নাইট্রেট, নীল ক্রিস্টাল রাখা হলো, এইখানে দেখো নীল রঙের, এইটা হচ্ছে কিউপ্রিক নাইট্রেট, CuNO3 CuNO3 এইটা নেওয়া হলো, এটার নাম হচ্ছে কিউপ্রিক নাইট্রেট। পরীক্ষায় প্রশ্ন আসবে কিউপ্রিক নাইট্রেটের সংকেত কি, আসতেই পারে কিউপ্রিক নাইট্রেট, কিউপ্রিক নাইট্রেটের সংকেত কি, তখন লিখতে হবে CuNO2 এইটা হচ্ছে কিউপ্রিক নাইট্রেটের সংকেত। তাহলে একটা টেস্ট টিউবে, দুটো টেস্ট টিউবে কিউপ্রিক নাইট্রেট নেওয়া হলো, একটি টেস্ট টিউব ঘরের উষ্ণতায় রইলো, সেটাতে কোনো বিক্রিয়া হচ্ছে না, ঘরের উষ্ণতায় ক্রিস্টালগুলো কিছুই হলো না, কি বুঝবে, রাসায়নিক বিক্রিয়া হলো না, রিয়াকশান হলো না, রিয়াকশান ক্যান্সেল। কিন্তু অন্যটা স্পিরিট ল্যাম্প দিয়ে গরম করা হলো, দেখো এখানে স্পিরিট একটা ভরা আছে, এখানে একটা পোলতে লাগানো আছে, এখানে গরম করা হলো, গরম করলে নীল ক্রিস্টাল কালো গুঁড়োয় পরিণত হচ্ছে, বাদামি রঙের ধোঁয়া বেরোচ্ছে। তাহলে এই সংকেতটা কীরকম হবে, কিউপ্রিক নাইট্রেট, এখানে ব্যাকেটে এখানে ত্বয়াকার পদ তাপ, ইংরেজিতে হলে লিখে দেবে হিট, এখানে যদি আমরা হিট দিই তাহলে কপার অক্সাইড উৎপন্ন হচ্ছে, নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, বাদামি রঙের নাইট্রোজেন গ্যাস বাতাসে মিশে যাচ্ছে আর অক্সিজেন উৎপন্ন হচ্ছে, কপার অক্সাইডটা কালো রঙের হচ্ছে আর বাদবাকিগুলো সব গ্যাস উড়ে যাচ্ছে। বিক্রিয়া শুরু করতে গেলে শক্তি প্রয়োজন, উষ্ণতা বাড়ালে অণুদের গতি বাড়ে, তখন বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়া ঘটে। মানে ধরো একটা অণু আছে, এটা তো ঠান্ডা অবস্থায় স্থির আছে, যখন একে বিক্রিয়া করলাম তখন এই যে ইলেকট্রনগুলো দ্রুত জোরে জোরে ঘুরতে শুরু করে, তখন কি হয়, বিক্রিয়া করার শক্তি পায়, রাসায়নিক বিক্রিয়া করার শক্তি পায়, তাড়াতাড়ি বিক্রিয়াটা ঘটার সম্ভাবনা আছে। এবার আলো দিয়ে একটা পরীক্ষা করো, বাতাসে তো অনেক কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, বাতাসে জলও আছে মাটিতে, এবার দেখো এই মাটিতে জল বাতাস যতই থাক না কেন এখানে দুটো জিনিস লাগে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ক্লোরোফিল, এটা হচ্ছে অনুঘটক, ক্লোরোফিল লাগে আর আলো লাগে, সূর্যের আলো না হলে গাছ কিন্তু খাবার তৈরি করতে পারে না। সালোক সংশ্লেষের মাধ্যমে সবুজ উদ্ভিদ ও কিছু ব্যাকটেরিয়া সূর্যের আলোর শক্তিকে খাদ্যের রাসায়নিক শক্তিতে পরিণত করে। সরলীকৃত সমীকরণ দেখো, এখানে 6 অণু কার্বন ডাইঅক্সাইড আর 6 অণু জল মিশে তৈরি হয় C6H12O6 গ্লুকোজ, এটাকে বলা হয় গ্লুকোজ, যেটা আমরা খাই সাদা গ্লুকোজ তৈরি হয়, এটা খাবারের সহজ একটা রূপ। আর 6টা অণু জল উৎপন্ন হয়, এই জলটা জলীয় বাষ্প হিসেবে বাতাসে মিশে যায়, জলীয় বাষ্প হিসেবে বাতাসে ছড়িয়ে পড়ে। তাহলে সালোক সংশ্লেষ, সালোক মানে সূর্যের আলোকের উপস্থিতিতে হবে, একটা অতি জটিল রাসায়নিক বিক্রিয়া, আলোর অনুপস্থিতিতে তা শুরু হতে পারে না, যখনই আলো পায় আর ক্লোরোফিল থাকে তখনই কিন্তু শুরু হয়ে যায়। পদ্ধতিটা হলো পাতায়, ধরো এই বিক্রিয়াটা পাতা বা সবুজ অংশে হয়, এখানে যখন সূর্যের আলো পড়লো এই ক্লোরোফিলটা একবারে উত্তেজিত হয়ে গেল, সক্রিয় হয়ে গেল, ক্লোরোফিলটা তখন জল আর এই জল কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করতে শুরু করলো, বিক্রিয়া শুরু করে দিল, নিয়ে তখন জল আর গ্লুকোজ উৎপন্ন হলো। ফটো তোলার ফিল্মে আলো পড়লে নানা বিক্রিয়া ঘটে, ফলে ফিল্ম কালো হয়ে যায়। আমরা দেখেছি যে এরকম সাদা ফিল্ম পাওয়া যায়, এখানে আমাদের ছবি, আগে রিল পাওয়া যেত, রিল এখনও পাওয়া যায়, যেগুলো আমাদের বিভিন্ন রঙের ছবি, দেহের ছবি তোলা হয়, সেগুলো কিন্তু সাদা থাকে। এবার যখন আমাদের ছবিটায় হাত বসিয়ে দেওয়া হয়, যেখানে হাত থাকে বাদবাকি অংশতে লাইট পড়ে, আর যেখানে হাত থাকে সেই হাড়ের ছবির জায়গাগুলোতে লাইট পড়তে পারে না, ওইগুলো সাদা দেখা যায়। আমরা যদি হাতের একটা ছবি তুলি তাহলে দেখা যাবে এরকম আঙুলগুলো সাদা দেখা যাচ্ছে, কারণ বাকি অংশগুলোতে কালো হয়েছে, তাহলে ফটো প্লেট ওটাকে বলা হয়, ফটো তোলার প্লেট বা ফটো ফিল্ম। আলো পড়লে নানা বিক্রিয়া ঘটে, ফলে ফিল্ম কালো হয়ে যায়, কালো কাগজে মোড়া ফিল্ম কিন্তু এভাবে নষ্ট হয় না। তাহলে এবার যদি এই ফিল্মটাকে আমাদের বাঁচাতে হয় তাহলে কি করতে হবে, কালো আমাদের কাগজ, মোটা কালো কাগজে ভরে রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা একটা নলেজ পেয়ে গেলাম যে আমরা যদি ফটো ফিল্মের ব্যবসা করি বা ফটো ফিল্ম আমাদের কাছে থাকে, তাহলে সেই ফিল্মটা ব্যবহার করার আগে আমরা অবশ্যই কালো একটা প্যাকেটে ভরে রাখবো। আলোর মাধ্যমেও কোনো রাসায়নিক বিক্রিয়া শুরু হতে পারে, আলো এসব ক্ষেত্রে বিক্রিয়া শুরুর করতে প্রয়োজনীয় শক্তি যোগায়। তাহলে আলো কি, আলো এক প্রকার শক্তি দেওয়া হয়।
ছবি তোলার দোকানে ডার্ক রুম থাকার দরকার কেন? ছবি তোলার দোকানে ডার্ক রুম না থাকলে ফিল্মটা যে পুরোটাই নষ্ট হয়ে যাবে। একটা ছবি তুলেছি, একটা ছবি আমার দরকার, তাহলে এবার বাকি ফিল্মটা তো নষ্ট হয়ে যাবে। ওই জন্য অন্ধকার রুমে খুব খুব মানে দক্ষতার সঙ্গে ওই রুমে ওই ফিল্মটা খোলা হয়, আর বাকি ফিল্মটা যাতে নষ্ট না হয়ে যায় এই জন্য ডার্ক রুম দরকার হয়। কারণ আলো যদি ওই ফিল্মের উপর পড়ে তাহলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য অন্ধকার রুম দরকার। ডার্ক রুম মানে হচ্ছে অন্ধকার রুম। চাপ, খেলনা বন্দুকের ক্যাপকে জোরে আঘাত করলে রাসায়নিক বিক্রিয়া ঘটে। তাপ, শব্দ, তাপ ও আলো উৎপন্ন হয়। আমরা অনেক সময় দেখেছি বন্দুকে এরকমভাবে একটা বন্দুক, এখানে একটা ক্যাপ লাগানো থাকে আর এখানে বারুদ থাকে, এইখান থেকে একটা ধাক্কা মারে, এখানে আগুন জ্বলে, তাহলে ওইখানে কি হলো, বারুদের এখানে রাসায়নিক বিক্রিয়া হলো, দুটো জিনিস মিশে গেল বা এখানে ফায়ার হলো, তাহলে এই ক্যাপটা খুলে যায়। খেলনা বন্দুকের ক্যাপকে জোরে আঘাত করলে রাসায়নিক বিক্রিয়া ঘটে, তাপ, শব্দ এবং আলো উৎপন্ন হয়। এই রাসায়নিক বিক্রিয়ার সময় চাপের ভূমিকা থাকে, যদি ক্যাপটা না থাকে তো শব্দ বেশি হবে না। এক্ষেত্রে খুব জোরে আঘাত করলে অর্থাৎ ক্যাপের উপর চাপ বাড়িয়ে আমরা রাসায়নিক বিক্রিয়ার প্রয়োজনীয় শক্তি যোগাচ্ছি। তাহলে এখানে আমরা এই পেছন থেকে ধাক্কা মারছে, এটা কি হচ্ছে, এই যে অংশটা সেখানে চাপটা বৃদ্ধি করা হচ্ছে, বুঝতে পারলে না? এইখানে একটা টুপি লাগানো আছে, ঢাকনা লাগানো আছে, আর এখানে একটা গান ট্রিগার আছে। গান ট্রিগারে আমরা যখন ট্রিগার করছি তখন এখান থেকে জোরে এইটাকে ঢাকনাটাকে দিয়ে এখানে ভেতরে চাপটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে। এর ফলে কি হচ্ছে, তাপ, আলো আর শব্দ উৎপন্ন হচ্ছে, তাহলে চাপ বাড়িয়েও বিক্রিয়া হয়। এটা কিন্তু ভিভিআই পরীক্ষায় প্রশ্ন পড়বে, চাপ বাড়িয়ে একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। তখন বলতে হবে খেলনা বন্দুকে ক্যাপকে জোরে আঘাত করলে রাসায়নিক বিক্রিয়ায় শব্দ ও তাপ উৎপন্ন হয়। এখানে চাপের একটি ভূমিকা আছে। এক্ষেত্রে আমরা যখন জোরে আঘাত করছি চাপটা গিয়ে সেই ক্যাপের ওপরে চাপ বাড়াচ্ছে। আমরা যে ট্রিগারটা করছি তখন কি হচ্ছে, আমাদের ট্রিগারটা গিয়ে ক্যাপের ওপরে চাপ বাড়িয়ে রাসায়নিক বিক্রিয়ার শক্তি যোগাচ্ছে। এবার দ্রাবক দেখো, কিছু কিছু বিক্রিয়া কিছু কিছু দ্রাবক মানে গুলে দিতে হয়, দ্রবণ করতে হয়। রাসায়নিক বিক্রিয়ায় দ্রাবক যে কত গুরুত্বপূর্ণ তার নিচের পরীক্ষাগুলো থেকে আমরা বুঝতে পারবো। দেখো, দুটো টেস্ট টিউব লাগবে, শুকনো খাবার সোডা। আমরা যে খাবার সোডা রান্না করতে দিই, দেখবে শাক টাক রান্না করলে যেগুলো গলে যাওয়ার ব্যাপার থাকে সেগুলোতে খাবার সোডা দেওয়া হয়, কষ্টিক সোডা বলা হয়, কষ্টিক সোডা। সেই খাবার সোডা, টার্টারিক অ্যাসিড, ক্রিস্টাল আর জল, এইগুলো আমাদের দরকার। শুকনো খাবার সোডা NaHCO3, এটা খুবই গুরুত্বপূর্ণ। খাবার সোডার সংকেত কি, পরীক্ষায় প্রশ্ন পড়বে খাবার সোডার সংকেত, তখন লিখতে হবে NaHCO3, কষ্টিক সোডা বা খাবার সোডা। টার্টারিক অ্যাসিড, ক্রিস্টাল আর জল, এই চারটে জিনিস দরকার। এবার দেখো তো পরীক্ষা, শুকনো খাবার সোডা, টার্টারিক অ্যাসিড, অ্যাসিডের ক্রিস্টাল যদি এখানে দেওয়া হয়, জল এখানে, তাহলে কি হবে, কার্বন ডাইঅক্সাইডে বুদবুদ করে বেরোতে থাকবে। টেস্ট টিউব শুকনো খাবার সোডা আর টার্টারিক অ্যাসিডের ক্রিস্টাল মিশিয়ে টেবিলে রাখা হলো, কোনো বুদবুদ বোঝা যায় না, বিক্রিয়া হলো না। টেস্ট টিউবে শুকনো খাবার সোডা আর টার্টারিক অ্যাসিডের ক্রিস্টাল মিশিয়ে জল দেওয়া হলো, তখন দেখা যাচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ ওপরে উঠছে, তার মানে এখানে বিক্রিয়া হচ্ছে। জল একটা তরল যা দ্রাবক রূপে কাজ করেছে। দুটো কঠিনের গুঁড়োকে মেশালেই তাদের অণু বা আয়নরা পরস্পর মেশার সুযোগ পায় না। দ্রবকের অণুগুলো এসে বিক্রিয়কের মধ্যে থাকা অণু আয়নদের আলাদা করে ফেলে, তখন বিক্রিয়া শুরু হয়। তাহলে কি হবে, যখন এখানে ধরো কয়েকটা দানাদার কোনো একটা বিক্রিয়ক আছে, এখানে যখন জল দিচ্ছি তখন এটা গুলে গিয়ে একটু আলগা হচ্ছে, আলগা হওয়ার ফলে বিক্রিয়াটা হচ্ছে। তাহলে দ্রাবকের কাজ কি, অণুগুলোকে আলগা করে দেওয়া, তাদের বন্ডিংটাকে হালকা করে দেওয়া। জলই একমাত্র দ্রাবক নয়, নানা রকম, যেমন কেরোসিন, বেনজিন, তারপিন, তেল, এগুলো দ্রাবক রূপে ব্যবহার করা হয়। তাহলে কয়েকটা দ্রাবকের নাম লেখো, তখন বলতে হবে কেরোসিন, বেনজিন, তারপিন, তেল, এইগুলো। খাবার সোডা আর টার্টারিক অ্যাসিড পরীক্ষায় টেস্ট টিউবে জল না দিলে, খানিকটা কেরোসিন বা বেনজিন দিলে ঝাঁকাতে থাকলে বুদবুদ বেরোতে দেখা যায় না। কেন এরকম হয় না, সব জিনিসের দ্রব্য নয়। কেরোসিন বা এখানে বলছে খাবার সোডা আয়নীয় যৌগ, কেরোসিন, বেনজিন, তারপিন, তেলের মতো দ্রাবক আয়ন দিয়ে তৈরি জিনিসকে দ্রবীভূত করতে পারে না। তাহলে আয়নীয় যৌগকে, আয়নীয় মানে যে যৌগর ভিতরে প্লাস মাইনাস আছে, সেই যৌগকে কেরোসিন, বেনজিন, তারপিন এরা গুলতে পারে না, জল পারে।
আয়নীয় দ্রব্যকে, যেসব দ্রব্যের অণুগুলো আয়নিত অবস্থায় থাকে সেই সব দ্রব্যকে কিন্তু তারপিন বা বেঞ্জিন বা কেরোসিন দ্রবীভূত করতে পারে না। সেখানে জলের প্রয়োজন হয়, সেখানে জল কিন্তু রাজা। কেন রাজা? আবার টার্টারিক অ্যাসিডকে বিক্রিয়া করতে হলে হাইড্রোজেনের প্লাস আয়ন দিতেই হবে। তাহলে এখানে জল দিলে জলটা ভেঙে গিয়ে হাইড্রোজেন প্লাস আর OH মাইনাস হয়ে যাচ্ছে। সেই ঘটনা জলে ঘটতে পারে, কেরোসিন পেট্রোল তারপিনের মতো দ্রাবককে ঘটতে পারে না, তাই বিক্রিয়া শুরু হয় না। তাহলে এখানে পরীক্ষায় একটা কোশ্চেন আসতে পারে যে তোমার টার্টারিক অ্যাসিড বা শুকনো খাবার সোডার দ্রবণে কেরোসিন দিলে বিক্রিয়া হয় না কেন? না, কেরোসিন হচ্ছে আয়নিত যৌগ নয় কি, এদিকে আবার এই টার্টারিক অ্যাসিড আর শুকনো খাবার সোডার দ্রবণটা হচ্ছে আয়নিত যৌগ। এই ক্ষেত্রে আয়নিত দ্রাবক দরকার। জল হচ্ছে আয়নিত দ্রাবক, কারণ জলকে আমরা খুব সহজে H+ আর OH মাইনাসে ভেঙে নিতে পারি। তাই এখানে জল দিলে বিক্রিয়াটা আরম্ভ হয়, কিন্তু তারপিন বা কেরোসিন তেল দিলে বিক্রিয়া হয় না। NaCl মানে আমরা যেটা খাই, খাবার সোডা, NaClকে আমরা জলের উপস্থিতিতে সোডিয়াম ক্লোরাইড ক্রমশ দ্রবীভূত হওয়া বোঝানো হলো। আচ্ছা, এখানে যদি আমরা NaCl মানে এর মধ্যে দেখো Na হচ্ছে সাদাগুলো Na আর লালগুলো এই সবুজগুলো ধরো Cl। তো Na আর Cl একসঙ্গে আছে, এতে আমরা কি করলাম? জল দিয়ে দিলাম। জল ক্রিস্টাল থেকে আয়নদের একটু হালকা হালকা করে দিল, ফাঁক ফাঁক করে দিল, আলগা করে দিল। এবার দেখো Na+ আয়ন উৎপন্ন হলো, Cl- আয়ন উৎপন্ন হলো। যখন কোনো অণু চার্জ থাকবে তখন সেটা হয়ে গেল আয়ন। Na যখন শুধু থাকবে তখন কিন্তু সেটা আয়ন নয়, Na+ যখন লেখা থাকবে তখন সেটা হবে আয়ন, সোডিয়ামের আয়ন। যেসব যৌগ আয়ন দিয়ে গঠিত তারা বিভিন্ন দ্রাবকের, যেসব যৌগ আয়ন দিয়ে গঠিত, আয়ন দিয়ে যেমন Na+, NaCl একটা আয়নিত যৌগ, তো ইথার, বেঞ্জিন, ক্লোরফর্ম চেয়ে জলে দ্রবীভূত হয়, বেশি দ্রবীভূত হয়। তাহলে বলো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট নিয়ে কোনো রাসায়নিক বিক্রিয়া করতে হলে তুমি উপরোক্ত দ্রাবকগুলো কোনটা বেছে নেবে? তাহলে সোডিয়াম ক্লোরাইড, তারপরে সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম নাইট্রেট এইগুলোতে আমরা জলকে বেছে নেব। তড়িৎ, জলে একটু সালফিউরিক অ্যাসিড মিশিয়ে তার মধ্যে ব্যাটারির সাহায্যে তড়িৎ পাঠালে তার দেখা যাবে যে দুটো তড়িৎ দ্বারেই বুদবুদ আকারে গ্যাস উৎপন্ন হচ্ছে। এবার আমরা একটা বোতলে বা একটা গ্লাসে আমরা জল নিলাম, এই জলে দুটো দণ্ড ঢুকিয়ে দিলাম। দেখো জলে একটু সালফিউরিক অ্যাসিড মিশিয়ে দিলাম, এখানে দুটো বা তিন ফোঁটা সালফিউরিক অ্যাসিড মিশিয়ে দিলাম, তড়িৎ পাঠালে দেখা যাবে দুটো দ্বার দিয়েই, এখানে আমরা যখন ব্যাটারি যোগ করব, আর ব্যাটারি মানে প্লাস মাইনাস যখন যোগ করব তখন এখানে দেখা যাবে বুদবুদ করে গোড়া দিয়ে গ্যাস উৎপন্ন হচ্ছে। এখানে তড়িৎ না পাঠালে কিন্তু গ্যাস উৎপন্ন হয় না। তাহলে এখানে বিক্রিয়াতে কিন্তু কোনো ক্ষেত্রে তড়িতেরও দরকার আছে। এর মানে হলো তড়িতের শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটাচ্ছে। তোমরা কিন্তু এই পরীক্ষা কখনো বাড়িতে করবে না, কারণ বাড়িতে করলে বাড়ির তার পুড়ে যেতে পারে। তার যুক্ত করে করবে না, খুব বিপজ্জনক। রাস্তাঘাটে চলতে ফিরতে আমরা কখনো দেখব ইলেকট্রোপ্লেটিং এর কারখানা দেখেছ। ওখানে তড়িৎকে কাজে লাগিয়ে রাসায়নিক পদ্ধতিতে লোহার তৈরি থালা, চামচ, বাটির ওপর নিকেলের শুষ্ক আস্তরণ দেওয়া হচ্ছে। তাহলে একটা চামচ আছে ধরো লোহার, এই চামচটাকে এর ওপরে পিতলের আস্তরণ বা এর ওপরে ধরো আমরা কোনো আস্তরণ দিতে পারবো, নিকেল দিতে পারবো, একটা কভার দিতে পারবো যাতে এটা নষ্ট না হয়ে যায়, লোহা তো জং ধরে যাবে। এইটাকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রো দিয়ে মানে একটা কারেন্ট দিয়ে প্লেটিং তৈরি করা হচ্ছে, অমর করা হচ্ছে, মরচে পড়বে না এরকম একটা আস্তরণ দেওয়া হচ্ছে, এটাকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। নিকেলের আস্তরণ দেওয়ার ফলে জিনিসগুলো সহজে মরচে পড়ে না। আস্তরণ দেওয়ার কাজটাও একটা রাসায়নিক বিক্রিয়া, সেখানেও কিন্তু বিক্রিয়া ঘটতে তড়িৎ শক্তি ব্যবহৃত, এখানে কারেন্ট দিতে হয়, সুতরাং এখানে একটা তড়িৎ শক্তি ব্যবহৃত হচ্ছে। অনুঘটক কি না, কোনো পদার্থ, আমরা ধরো একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়ে হবে, তো ছেলেটা কি ডাইরেক্ট মেয়েটাকে চিনতে পারে না? বাবা মা কাজ করে বা একটা লোক লাগিয়ে দেওয়া হয় যে আমার ছেলের জন্য একটা ভালো মেয়ে দেখিয়ে তো
ওই লোকটাকে আবার বলে একটা ছেলে দেখিও তো, ওর কাছে খোঁজ খবর থাকে। এ কি করে, নিজে বিয়ে করে? করে না, নিজে কিছুই করে না, নিজে যা আছে সংসার নিয়ে থাকে। এই ছেলেটা আর মেয়েটা বিয়ে করে। ঠিক একইভাবে অনুরূপভাবে আমরা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে দেখতে পাবো, এখানে রাসায়নিক বিক্রিয়ক দুটো যাতে বিক্রিয়া করে তার জন্য কিছু পদার্থ দেওয়া হয়, যারা নিজে অপরিবর্তিত থেকে বিক্রিয়াটাকে ত্বরান্বিত করে বা আস্তে আস্তে করে। কোনো বিক্রিয়া খুব দ্রুত হয় সেটাকে স্লো করে দেয়, কোনো বিক্রিয়া তাড়াতাড়ি হয় সেটাকে আস্তে করে দেয়, আর যে বিক্রিয়া দেরি করে হয় সেটাকে তাড়াতাড়ি করে দেয়। তো এই যে পদার্থ, যেই যে লোকটা যেটা বিয়েটা লাগালো তাকে বলা হয় ঘটক, আর এই আমাদের বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় অনুঘটক। অনুঘটক। অনেক সময় দেখা যায় কোনো রাসায়নিক বিক্রিয়া খুব ধীর গতিতে হচ্ছে, অথচ সেই মিশ্রণে সামান্য পরিমাণ অন্য পদার্থ মেশাবার পরে বিক্রিয়া খুব দ্রুত হচ্ছে। যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাকে বলা হয় ক্যাটালিস্ট। অনুঘটকের কাজকে বলে অনুঘটন, ক্যাটালিস্ট, ক্যাটালিসিস বলা হয়। অনুঘটকের কাজকে বলা হয় অনুঘটন। যেমন ধরো হাইড্রোজেন পারঅক্সাইড হলো একটি বর্ণহীন তরল, এটি খুব সুস্থিত নয়, এটা ভেঙে যেতে পারে, সাধারণ তাপমাত্রায় খুব ধীরে ধীরে ভেঙে যায়, জল আর অক্সিজেন উৎপন্ন করে, জলটা থাকে অক্সিজেনটা উড়ে যায়। এই 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 যে H2O2 দিয়ে আমরা কখনো কখনো কান পরিষ্কার করি, কানে যে জলটা দেওয়া হয় সেটা H2O2, বেশি বেশি করা ভালো নয়, কিন্তু এটা কিন্তু সব জিনিস পরিষ্কার করে দেয়। আমরা এই ধীর বিক্রিয়াটির উপর অনুঘটকের প্রভাব লক্ষ্য করবো। এই যে আস্তে আস্তে হচ্ছে, ধরো এই এক বাটি হাইড্রোজেন H2O2 আছে, এক বাটি, এইটা হয়তো দেখা গেল 2 মাসে এটা উড়ে গিয়ে জল, শুধু জলটা পড়ে থাকবে, আর কিছুটা পরিমাণ অক্সিজেন কমে যাবে। H2O2 একটা অণু বেশি আছে এখানে জলে। তো এইটাকে তাড়াতাড়ি করার জন্য আমরা এর মধ্যে কি দিতে পারি, এর মধ্যে আমরা দিতে পারি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তাই দুটো টেস্ট টিউবে পাতলা হাইড্রোজেন পারঅক্সাইড দ্রবণ, সামান্য ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড গুঁড়ো আর খানিকটা জল দিয়ে দাও। তাহলে বুদবুদ আকারে বেরের হার খুব কম। প্রথম যেটাতে আমরা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দেইনি সেখানে কিন্তু বেরোচ্ছে না। মিশ্রণে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড থাকলে রাসায়নিক বিক্রিয়ার বেগ বেড়ে যায়, অতএব ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এখানে অনুঘটক। তাহলে পরীক্ষায় প্রশ্ন পড়বে অনুঘটক কাকে বলে, একটি অনুঘটকের উদাহরণ দাও, অনুঘটকযুক্ত একটি বিক্রিয়ার উদাহরণ দাও। তখন এইটাকে বলতে হবে যে আমরা হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে সামান্য পরিমাণ যদি আমরা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যোগ করি তাহলে সেখানে জল আর দ্রুত দেখব অক্সিজেন গ্যাস নির্গত হচ্ছে। এই প্রক্রিয়ায় ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যেমন ছিল তেমনিই থাকছে, কিন্তু বিক্রিয়াটার গতিবেগ বাড়াচ্ছে, সেই জন্য ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে আমরা বলবো অনুঘটক। হাইড্রোজেন পারঅক্সাইডের দ্রবণ চোখ ও চামড়ার পক্ষে ক্ষতিকারক। নিজেরা এই পরীক্ষা না করে শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধান দেখে বোঝার চেষ্টা করা উচিত। হ্যাঁ, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের গুঁড়ো যেন চোখে বা নাকে না ঢোকে সেই বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। ল্যাবে অবশ্যই করবে, বাড়িতে কিছু করতে যাবে না। অনুঘটকের বৈশিষ্ট্য কি দেখো তো, অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু বিক্রিয়া শেষে আবার তাকে ফিরে পাওয়া যায়। আমি যতটা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দিয়েছিলাম ততটাই পাওয়া যাবে। এমন কোনো অনুঘটক হয় না যা সব বিক্রিয়ায় বেগ বাড়াতে পারে। তাহলে সব বিক্রিয়ার জন্য আলাদা আলাদা অনুঘটক লাগে। কোনো বিক্রিয়ায় কোন অনুঘটক উপযোগী হবে তা পরীক্ষা করে বার করতে হয়, বিক্রিয়ার সমীকরণ দেখেই বলা যায় না। তাহলে সমীকরণ দেখে বলা যাবে না যে এই বিক্রিয়ায় কোন জিনিসটা দিলে তাড়াতাড়ি হবে, তাহলে এইটা অনেক পরীক্ষা নিরীক্ষা করে বার করতে হয়। রাসায়নিক শিল্পে নানা রকম প্রয়োজনীয় যৌগ যেমন অ্যামোনিয়া, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি তৈরি করতে বিভিন্ন অনুঘটকে অপরিহার্য। তাহলে এই সব জিনিসগুলো নাইট্রিক অ্যাসিড, অ্যামোনিয়া, সালফিউরিক অ্যাসিড এগুলো তো আমাদের খুব দরকারি জিনিস, এগুলো তৈরি করতে কিন্তু অনুঘটক লাগবেই। ঠিক আছে, তাহলে আমরা আজকে কতদূর দেখলাম, আর আছে কি? আচ্ছা, আমরা 95 পৃষ্ঠা পর্যন্ত দেখলাম। আমাদের আজকের কাজ হলো কি না, অনুঘটক কাকে বলে, অনুঘটকের উদাহরণ, অনুঘটক যুক্ত বিক্রিয়ার একটা উদাহরণ, অনুঘটন কি, ইলেকট্রোপ্লেটিং কি, তড়িতের প্রভাবে কিভাবে বিক্রিয়া ত্বরান্বিত হয়, তারপর জল যোগ করলে কিভাবে বিক্রিয়া ত্বরান্বিত হয়। ঠিক একইভাবে বিভিন্ন দ্রাবক দিয়ে পরীক্ষা দেখবে, চাপ বাড়ালে কি বিক্রিয়া হয়, একটি উদাহরণ দাও। আলোকের প্রভাবে একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। এখানে আলোকের কি প্রয়োজনীয়তা কি, আলোক কি কাজে লাগছে। তারপরে এখানে আমরা একটা পরীক্ষা দেখব,
যে তাপ দিলেই যে বিক্রিয়া তাড়াতাড়ি হয় এর একটা উদাহরণ দাও। এইভাবে আমরা বিক্রিয়ার প্রভাবকগুলোকে আমরা মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, আজকে শেষ করছি। টাটা, বাই বাই।